বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম পুরুষ, চলচ্চিত্রকে যিনি রাঙিয়েছেন শিল্পকর্মে। তিতাস একটি নদীর নাম থেকে বড় ভালো লোক ছিল, প্রাণ সজনী থেকে হঠাৎ বৃষ্টি, পদ্মা নদীর মাঝি থেকে মনের মানুষ। সাহিত্য কর্মকে যিনি দিয়েছেন জীবন্ত প্রতিলিপি, এক অবিস্মরণীয় কীর্তিমান প্রযোজক, পরিবেশক, চলচ্চিত্র যোদ্ধা শ্রদ্ধেয় হাবিবুর রহমান চ্যানেল আয়ে পদার্পণ করছেন। বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ, জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান। আজ তার ৮০তম জন্মদিন। এই উপলক্ষে তারকা কথনের এই বিশেষ আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাকে এবং তার পরিবারের সদস্যদের। লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে আমরা নিয়ে এসেছি আমাদের তারকা কথনের সেটে। তিনি তার দৃপ্ত পায়ে পদচারণায় আমাদের চ্যানেলের প্রাঙ্গণ মুখরিত করেছেন এবং মুখরিত করবেন আজকে তারকা কথনের পুরো আয়োজন। তাকে আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি তারকা কথনের এই সেটে। শুভ জন্মদিন স্যার। আজকের বিশেষ দিন, বিশেষ আয়োজন এবং তারকাদের দিয়ে পরিপূর্ণ আমাদের এই সেট। ৮০তম জন্মদিনের এই মহাক্ষণ, এই মাহেন্দ্রক্ষণের সকলের একত্রিত হওয়া এই আয়োজনকে ঘিরে আমাদের বিশেষ মানুষ হাবিবুর রহমান খান স্যারকে কেন্দ্র করে। স্যার, শুরুতেই আপনার অনুভূতিটুকু জানতে চাই। এই যে লাল গালিচা সংবর্ধনা, নিজের পরিবার পরিজনের সাথে, সহকর্মী এবং বন্ধুদের সাথে আজকের আয়োজন কেমন লাগছে? প্রথম কথা হলো, চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি যেটা দেখেছি এবং যেটা জানি সেটা হলো এই সমস্ত সম্বর্ধনা সব স্টারদের জন্য হয়, চলচ্চিত্রের পিছনের লোকদের জন্য হয় না, আমি দেখি নাই। তো স্বাভাবিক এটা হওয়ার ফলে আমি খুবই আনন্দিত। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আমাদের চলচ্চিত্রকে জয় করেছেন আপনি। রাজার মতোই আসলে যেমন লাল গালিচা সংবর্ধনায় আপনি আমাদের মাঝে উপস্থিত হলেন, ঠিক তেমনি বাংলা চলচ্চিত্রে আপনার সেই পদচারণা হয়েছে ১৯৭২ সাল থেকে। এই ফুল দিয়ে আপনাকে তাই বিশেষ ক্ষণে আমরা শুভেচ্ছা জানাতে চাই। ফুল দিয়ে স্যারকে শুভেচ্ছা জানানোর জন্য আমি অনুরোধ করব আমাদের সম্মানিত আবুল আহাদ স্যারকে, যদি ফুল দিয়ে তাকে সম্মাননা জানাতেন আমাদের আজকের বিশেষ মানুষ হাবিবুর রহমান খান। এটা একটা ব্যাপারও আছে। হায়াত ভাই বোধহয় ওনার জীবনের প্রথম ছবি আমার তিতাস একটি নদী আমি পাঠ করেছি। এবং এই কারণেই স্যার এই জন্মদিনে প্রথম ফুলটির উপহার তার পক্ষ থেকে আপনার জন্য। এছাড়াও আজকে আমাদের মাঝে সকল গুণী শিল্পীরা, কলা কৌশলীরা সকলে আছেন। যারা আছেন একে একে আমি একটু পরিচয় করিয়ে দিই। সাথে আছেন শবনম ফেরদৌসী, চলচ্চিত্র পরিচালক, শুভেচ্ছা আপনাকে। সাথে আছেন নাট্য নির্দেশক, নির্মাতা আমাদের সকলের প্রিয় মামুনুর রশিদ। আছেন চলচ্চিত্র নির্মাতা ছোটকু আহমেদ। আছেন শমশের আহমেদ, তিনি চলচ্চিত্র প্রযোজক। আছেন আমাদের সকলের প্রিয় শক্তিশালী অভিনেতা আবুল হায়াত স্যার। আছেন সাবিহা রহমান, তিনি আমাদের শ্রদ্ধেয় হাবিবুর রহমান খানের মেয়ে। সাথে আছেন মুসাহুর রহমান খান, তিনি আমাদের শ্রদ্ধেয় হাবিবুর রহমান খানের ছেলে। সাথে আছেন মোস্তাফিজুর রহমান খান, তিনি আমাদের শ্রদ্ধেয় হাবিবুর রহমান খানের ছেলে। সাথে আছেন চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। সাথে আছেন শিয়াব আহমেদ সিরাজি, চলচ্চিত্র প্রযোজক এবং আইনজীবী। সেই সাথে আমাদের মাঝে আরও অতিথি হিসেবে আছেন হাবিবুর রহমান খান স্যারের যারা বন্ধু আছেন, সহযোগী আছেন, সহকর্মী আছেন, সকলে। আপনাদের সকলকে আমন্ত্রণ আজকের এই বিশেষ আয়োজনে। আমরা পুরো আয়োজন জুড়ে সবার কাছ থেকে কথা শুনতে চাই, স্যারকে নিয়ে শুনতে চাই, তার কাজকে নিয়ে শুনতে চাই, তার ব্যক্তিগত জীবন নিয়ে শুনতে চাই। আমি যদি শুরুতে মামুনুর রশিদ স্যারকে দিয়ে শুরু করি। বিশেষ ক্ষণে বিশেষ মানুষকে আমরা সম্মান জানিয়েছি এবং তার জীবনের গল্পটা
আপনাদের থেকে ভালো কেউ বলতে পারে বলে আমরা বিশ্বাস করি না। তাই আপনি যদি হাবিবুর রহমান খান স্যারকে নিয়ে শুরুতে কিছু বলেন। এত কথা, মানুষের জীবনের কথা কি বলে শেষ করা যায়? একটা কত বড় জীবন। তো অনেকেই ওকে প্রশ্ন করে যে মামুনুর রশিদ তোমার এত বাল্য কৈশোরের বন্ধু হলো কি করে? একে তো আমার ছেলে বয়সে একটুখানি বড়, বেশি বড় না। আমরা তখন পলিটেকনিকে পড়ি। আমার বন্ধু ছোটকু আহমদ আমার চাইতে বোধহয় 1 ক্লাস নিচে, কিন্তু আমরা খুব বন্ধু। তো দেখতাম একটা ছেলে আমাদেরই বয়সী কখন হাফ প্যান্ট পরেও আসে, গেঞ্জি গায়ে দিয়েও আসে, শার্ট গায়ে দিয়ে একটা ছোট শার্ট পরেও আসে। এই লোকটা কে? আসে, থাকে আমাদের এখানে, আবার চলে যায়। তারপরে জানলাম যে ও নারায়ণগঞ্জ থেকে আসে। নারায়ণগঞ্জ থেকে আসে, বিরাট বড় লোকের ছেলে। সেটাও হলো। এরপরে তো সময় পেরিয়ে গেছে অনেক। এরপরে দেখলাম যে তিতাস একটি নদীর নাম ছবি হচ্ছে। ঋত্বিক ঘটক সম্পর্কে তো আমাদের অন্তহীন কৌতূহল, যে উনি সেই মেঘেটাকা তারা দেখেছি তার ছবি ততদিনে, এবং অন্তহীন কৌতূহল। এবং সেই লোকের সাথে আমাদের সেই ছোটবেলার বন্ধু সে ঘুরে বেড়াচ্ছে কেন? পরে জানলাম যে সে ওই ছবির প্রযোজক। ওরে বাপরে, এ তো বিরাট ব্যাপার। সেই সঙ্গে সানোয়ার মুর্শেদ ছিল, তুমি ছিল না? হ্যাঁ। আর আমাদের একজন গীতিকার প্রয়াত, ওর নাম কি, বিখ্যাত গীতিকার, মারা গেছে। তো ও চৌধুরী আর কাউসার চৌধুরী ঘোরাঘুরি করছে, সুজয়ের শ্যাম ঘুরছে। ব্যাপার কি? এটা একটা বিরাট কৌতূহলের বিষয়। সেই একটা জায়গায় শুটিং হচ্ছে, সেই শুটিংয়ে গিয়ে সবাই গিয়ে ভিড় করছে। এবং ঋত্বিক ঘটককে প্রথম দেখলাম এফডিসিতে, উনি হাঁটাহাঁটি করছে, হাতে একটা বিড়ি খাচ্ছে আর হাঁটাহাঁটি করছে। তা আমি কোনো একজন নায়ককে বা কাউকে জিজ্ঞেস করলাম, নায়িকাকে, আচ্ছা উনি এই যে হাঁটাহাঁটি করছেন কি করছেন? যে কালকে শুটিং আছে, শুটিংয়ের প্ল্যানিং করছে। আপনি কাগজপত্র কোথায়? বলছে কাগজপত্র লাগে না, সবটাই উনি মাথায় নিচ্ছেন। এই যে এক একটা বিড়ি খাচ্ছেন, এক একটা সিকোয়েন্স, একটা শটের আইডিয়াটা তার মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, ছবিটির করুণ পরিণতি। উনি ছবিটি করতে করতেই চলে গেলেন আমাদের ছেড়ে। এরপরে এফডিসির এডিটিং রুমে গিয়ে দেখলাম যে ওই ছবির মিউজিক হচ্ছে, এবং তার মধ্যে বেবি ইসলাম এবং ওয়াহিদুল হক। ওয়াহিদ ভাই এই চলচ্চিত্রের মিউজিকের সাথে কিভাবে যুক্ত হলেন? তো তারা বসে বসে মিউজিক করছেন। বেবি ইসলামের সাথে তো ঋত্বিক ঘটকের আগের থেকেই পরিচয় ছিল। এরপরে হাবিবকে দেখলাম যে উৎপল দত্ত, তিনিও ছবি করছেন, অভিনয় করতে আসছেন পালঙ্ক। এবং এরপরে আসলেন অবিচার। এবং এইসব ছবির পালঙ্ক তো অসাধারণ একটা ছবি, ছোট গল্প, নির্ভর, রাজেন তরফদার। আচ্ছা, এরপরে যত ভালো ভালো ছবি দেখলাম যে এই ছবির ইন্ডাস্ট্রিতে আশীর্বাদ চলচ্চিত্র নামে একটি অফিস, সেখানে যেতাম আমরা প্রেস ক্লাবের সামনে, খুবই ঢাকা শহরের তখন কেন্দ্রস্থলে, এবং সেখানে ওর অফিস আছে। এবং ও একটি ব্যবসায়ী পরিবারের ছেলে। ওর বড় ভাইয়ের সাথেও আমার পরিচয় ছিল, আজিজ অ্যান্ড কোম্পানি, মতিঝিলে। এটা মুন চেম্বার না, কি একটা চেম্বার ছিল, শরীফ মেনশনের নিচে ওর বড় ভাইয়ের সাথে দেখা হলো, পরিচয় হলো। উনিও আসলেন, আমিও কথা বললাম। এবং ওর বড় ভাই, ও লিফটের ব্যবসা ওদের। আর ওর নিচেই একটা ল্যাম্ব্রেটা বলে একটা কোম্পানি ছিল, ওই কোম্পানির যে প্রধান আমার এক ইঞ্জিনিয়ার বন্ধু, সেইটার তাদের সাথেও খুব পরিচয়। এই থেকে বাড়তে বাড়তে দেখলাম যে সে চলচ্চিত্রের লোক হয়ে পড়েছে। সেই ব্যবসা ট্যাবসা সেগুলো সব গেল। এবং সর্বশেষ ওর প্রযোজিত ছবি শঙ্খ ছিল, আমার অভিনয়ের সুযোগ হলো গৌতম ঘোষের পরিচালনায়। এবং সেখানেও বেশ কদিন চলচ্চিত্র, অভিনয় তো আছে, অভিনয় তো শেষ হয়ে যায় সকাল 7টায়। গৌতম ঘোষ 5টার সময় কল দেয় এবং 7টার সময় বলে যে জানে ওরা হয়ে গেছে, আজকে ছেড়ে দিন, বিকেলের দিকে দেখা যাবে আবার একটু শ্যুট করা যায় কিনা। সারাদিন অখণ্ড অবসরে, অখণ্ড আড্ডায় আমরা মেতে উঠতাম।
ওই যে আড্ডার লোকজন ওখানেও কিছু কিছু আছে, হ্যাঁ ওনারাও আছেন। তো এই আমরা একে একে স্যার সকলের কথা শুনতে চাই। হ্যাঁ শিওর, আমি ছেড়ে দিচ্ছি। যেহেতু সিনেমার প্রসঙ্গ উঠেই গেল স্যার, আমরা একটু শবনম ফেরদৌসী আমাদের পাশে আছেন। তিনি একে একে আসলে অনেকগুলো সিনেমা আমাদের মাঝে নাম উঠে আসে। আমরা তিতাস একটি নদীর নাম কথা শুনলাম, পদ্মা নদীর মাঝি সহ আরো অনেক চলচ্চিত্র আছে, কিন্তু তিতাস একটি নদীর নাম একটি বিশেষ জায়গা জুড়ে আমাদের আছে, কারণ কান চলচ্চিত্র উৎসবে সেটি প্রথম ওয়ার্ল্ড ক্লাসিক ক্যাটাগরিতে দেখানো হয়েছিল। বিশাল অর্জনের একটি ব্যাপার, এখনো হচ্ছে। এটা আমাদের জন্য অনেক, পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাসিক ফিল্মের 50 বছরের যে একটা সেকশন, সেই সেকশনে তিতাস এখনো দেখানো হচ্ছে। প্রাউড মোমেন্ট ফর আস। এবং সেই জন্য তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের কিছু অংশ বিশেষ আমরা এখন দর্শকদের সাথে নিয়ে, সকলকে সাথে নিয়ে দেখে আসবো। নতুন এসেনি, কোন বিচার বাড়ি? জানি না। কে রায় বাসন্তী? ও হুনি এসে যাও না তো। আমার কাছে এই গ্রামের নতুন বাসিন্দা আমরা, না নাই আমরা কোথাও পৌঁছাইতাম। বুঝছি, আমরা সাজাদ। আয় আমার লাগে। চলেন মাথা। আমার নাম বাসন্তী, তোমার? রাজাচ্ছি। চিন্তা করো না, কালুর মায়ের জায়গা দিবই, কারণ মাগনা খাটনের একটা মুনি পাওয়ান গেল। ল খাওয়ালের বাপ কোন হানে গো দিদি? জানি না। বলি মইরা তো যায় নাই? জানি না। বিয়া হয়েছিল কোন গ্রামে? জানি না তো। আমি কই বিয়া একটা হয়েছিল তো? জানি না। জানি না, জানি না, জানি না। তুমি কি দিদি কিছুই জানো না? নাকি জিব্বাই কামু শিলাইয়া কেমনে আইলো জগন্নাথ? আসমান থেকে আইছে বুঝি? তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের কিছু অংশ বিশেষ আমরা দেখলাম। সাদা কালো পর্দা, কিন্তু রঙিন এখনো পর্যন্ত রঙিন করে রেখেছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনকে এই সিনেমা। আমাদের মাঝে আরো গুণীজনেরা আছেন। আমাদের সাথে আছেন আবুল হায়াত স্যার, তিনি কাজ করেছেন আমাদের চলচ্চিত্র প্রযোজকের সাথে। তার ব্যক্তিগত জায়গায় তার সম্পর্ক এবং তার কর্ম নিয়ে দর্শনবোধ সবকিছুই আপনি দেখেছেন। সেই জায়গা থেকে তার কাজের জায়গাটা নিয়ে যদি একটু শুনি আপনার কাছে। ধন্যবাদ। প্রথমেই আমি হাবিবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মানে এরকম একটা অনুষ্ঠানে আসতে পারবো এটাও আমার জীবনের একটা আমি আশ্চর্যজনক ঘটনা আর কি, বাট আমি ভাগ্যবান। হাবিবের সাথে পরিচয়টা হয়েছিল আরিচার বালিয়াড়িতে। আমাকে হাসান ভাই নিয়ে গেলেন সিনেমার অভিনয় করার জন্য, এক্সট্রা আর্টিস্ট। ন্যাচারালি আমরা দল বেঁধে 4-5 জন গেলাম। যে একটাই কারণ যে ঋত্বিক ঘটকের সিনেমা অভিনয় করব। মানে ওই যে সিনেমাটা যেটা দেখার পরে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, ওনার সেই দাদা আমি বাঁচতে চাই, সেই লোকের সিনেমাতে আমার জীবন শুরু হলো। আমার জীবনের প্রথম ছায়াছবি। আমি জানি না হাবিব যদি সেখানে আমাদের না নিতেন আমি জীবনে কোনোদিন সিনেমায় ঢুকতাম কিনা আমি জানি না। সেই জন্য প্রথমে আমি তাকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি বলবো যে কথাটা উনি বললেন যে আজকে এই সিনেমাটা গোটা পৃথিবীতে দেখানো হয় একটা টেক্সট বুকের মতো আর কি, যে সেখানে পড়ানো হয় এই সিনেমাটা, এবং আমি সেটার একটা অংশ। তো এটা ভালো লাগছে যে যখন ডাবিং শেষ হয়ে গেল, যাওয়ার দিনই তিনি আমার বললেন ঋত্বিকবাবু যে তুমি এরকম অভিনয় করে জানলে তো তোমাকে আরও অনেক বড় পার্ট দিতাম। তো আমি মনে মনে বললাম এক্সট্রাকে আর কত বড় পার্ট দেবে, এক্সট্রাই। তো যাই হোক, সে এক্সট্রা থেকে এখন যতটুকু এসছি একটু বড় এক্সট্রা হয়েছি আর কি। হাবিবকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ যারা এসছেন, ছেলে মেয়ে যারা। আমি বলবো তোমরা অত্যন্ত ভাগ্যবান যে এরকম একটা পিতা পেয়েছো বাংলাদেশের সিনেমা জগতে, যিনি অসাধারণ কাজ করে গেলেন, যে এমন কিছু সিনেমা দিয়েছেন যেটা আমাদের উত্তর প্রজন্ম সবসময় মনে রাখবে হাবিবের নামটা। হাবিব, আবার অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ আবুল হায়াত স্যার আপনাকে। এছাড়াও এই যে ছোটকু আহমেদ আছেন আমাদের সাথে, এবং আমরা জানি যে আমরা আশীর্বাদ চলচ্চিত্র নিয়েও কথা হচ্ছিল। তার সাথে যারা সম্পৃক্ত ছিলেন বা কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম একটি নাম ছোটকু আহমেদ। সেই জায়গা থেকে আশীর্বাদ চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা একজন হাবিবুর রহমান খানকে সেখানে প্রযোজক হিসেবে কিভাবে দেখেছেন আপনি যদি একটু শুনি। আসলে হাবিব আমার বাল্যবন্ধু, সে 58 সাল থেকে আমরা একসাথে। তো হায়াত ভাইয়ের কথাটাই বলি যে হায়াত ভাইকে আমার হাবিব এনেছে ফিল্মে, আমাকেও হাবিব এনেছে ফিল্মে। আমি তখন ঠাকুরগাঁর ইঞ্জিনিয়ার,
তখন হাবিব হঠাৎ একদিন ফোন করলো যে তিতাসকে রঞ্জিরাম বলাবো ঋতিক ঘটকের দিকে তুমি চলে আসো, তুমি তার সহকারী পরিচালক। ব্যাস আমরা চাকরি ছেড়ে চলে এলাম এবং হাবিবের সাথে জড়িয়ে গেলাম। হাবিবের সাথে আগেও আমরা ছোটোকালে নাটক করতাম, অনেক কাজ করতাম, সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, এবং হাবিবের ওই ডাকে আমি আমার চাকরি ছেড়ে চলে এসেছি এবং এখন পর্যন্ত ওর সাথে জড়িয়ে আছি বিভিন্ন চলচ্চিত্রের মাধ্যমে। ও তো এক একটা ছবি বানিয়েছে, তো ছবি না, এক একটা মহাকাব্য বলা যায়। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক উন্নতে অনেক নিয়ে গেছে সে, সেজন্য আজকে ওকে অনেক ধন্যবাদ এবং আজকে এই ৮০তম জন্মদিবসে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ হাবিব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এত এত স্মৃতির বর্ষা সকলের কাছে আছে, কাজ তো আর একটি বা দুটি নয়, যতগুলো কাজ রয়েছে তার মধ্যে অধিকাংশ আবার এরকম ওয়ার্ল্ড ক্লাসিক বলা যায়। আমাদের বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনকে এখনো পর্যন্ত আনবিটেবল সকল চলচ্চিত্রের নাম যদি বলতে হয় হাবিবুর রহমান খানের নাম চলে আসে। নিউ জেনারেশনও যে সিনেমাগুলো দেখেছে তাদের মধ্যে অন্যতম যে নামগুলো, সেই সিনেমার ক্ষেত্রেও আমরা দেখি হাবিবুর রহমান খান রয়েছেন। তার মধ্যে অন্যতম একটি চলচ্চিত্রের নাম আমরা জানি মনপুরা, ভীষণ দর্শক নন্দিত, দর্শক প্রিয়। মনপুরা আমার নাম, মনপুরা ইসে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় কিন্তু আপনি ছিলেন বা কাজ করেছেন। ডিস্ট্রিবিউটর ছিলাম এটা। যে হাবিব ভাইকে আমি এমনি নামে জানি কিন্তু কখনো দেখা হয় নাই। তো আমি মনপুরা ডিস্ট্রিবিউটর খুঁজতেছি যে কে এটা আমাকে ঠকাবে না, কারণ এর আগে শুনছি যে খালি ঠকায় ইয়েতে কি জানি কাকরাইলে। তো জুনায়েদ হালিম আমার বন্ধু, ও আমাকে নিয়ে গেল হাবিব ভাইয়ের কাছে। তো হাবিব ভাই ওনার আশীর্বাদ চেয়ারে বসে আছে, আমি গিয়ে সামনে দাঁড়ালাম। তো দাঁড়ানোর পর জিজ্ঞেস করলো যে কী সিনেমা বানাইলা? আমি মনপুরা। কাদের জন্য বানাইছো? আমি সাধারণ দর্শকের জন্য। বসো 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 বসো। এবং খুবই অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই যে সিনেমার যে বিজনেস ডিস্ট্রিবিউশন, এটা তো অনেক জটিল প্রক্রিয়া। তো ওনার মতো একজন মুরব্বী বলবো আমি আর কি, যে খুবই শক্ত হাতে মনপুরাটাকে উনি ডিস্ট্রিবিউশন করেছেন এবং আমি ওনার প্রতি কৃতজ্ঞ। আর পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই যে অদ্বৈত মল্ল বর্মন, ঋত্বিক ঘটক যতদিন মানুষ মনে রাখবে, একই সাথে হাবিবুর রহমান খানকে মনে রাখবে। ধন্যবাদ। ওকে আমি ঠকাই নাই, এটাও কিন্তু বললো না। আসলে ওনার ঠকানোর কোনো সুযোগ ছিল না, কারণ আমাকে ঠকালে উনি নিজেই ঠকতো। এটা তো তার আদর্শ বোধ আসলে। স্যার, এই জায়গাটাতে আপনাকে জিজ্ঞেস করবো যে ছোটবেলা থেকে আমরা শুনেছি অধিকাংশ ইন্টারভিউতে সবাই লেখে যে ছোট থেকে আপনি একটু ডান পিঠে স্বভাবের ছিলেন। তো সেই ক্ষেত্রে ওই স্বভাবটা যখন চলচ্চিত্র অঙ্গনে আপনি এলেন, চলচ্চিত্রকে নতুনভাবে সমৃদ্ধ করা, যুদ্ধ পরবর্তী সময়ে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করা এবং সেখানে কাজ করা, ওই স্বভাবটা চলচ্চিত্র অঙ্গনে আসলে কতটুকু কাজে দিয়েছেন বা কাজে লাগিয়েছেন? আমি ছোটকাল থেকেই একটা জিনিস আমি করে আসছি আমার টার্মসে। আমি এই জীবনটা 80 বছর নিয়ে আসছি আমার টার্মসে। অর্থাৎ বাপ মা বলতো এই সন্ধ্যার পরে রাস্তার লাইট জ্বলার পরে তুমি বাড়িতে থাকবে, এটা আমার পছন্দ হতো না। আমি বাড়িতে থাকলেও লাইট জ্বলার পরে, রাস্তার লাইট জ্বলার পরে আমি বাইরে যেতাম। আমার যে ইচ্ছা আমি সেটাই করতাম। এবং এখন আজকে 80 বছরে এসে এই নিজের জীবন এইভাবে যাপন করে এখন মনে হচ্ছে কতটা খারাপ করেছি, কতটা ভালো করেছি সেটা জানি না, কিন্তু একটা জিনিস জানি, এই পর্যন্ত আমার টার্মসে আমি চলে আসছি। তো সিনেমা করতে কিন্তু টার্মসেই গেছিলাম, কারণ একজন লোককে ভালোবেসেছিলাম, তার আদর্শকে ভালোবেসেছিলাম, সে হলো ঋত্বিক ঘটক। সে তার সিনেমার বিষয়বস্তুর মধ্যে ম্যাক্সিমামই দেশভাগ, বিশেষ করে বাংলা ভাগ, এটা উনি মানতে পারেন না। আমিও আমার নিজের অজান্তে ওই স্কুলেই আমি চলে গেছিলাম এবং স্কুলে শুধু যাই নাই, 1963-64 সনে তখন এই বাংলাদেশ স্বাধীন করার জন্য একটা অর্গানাইজেশন তৈরি হয়েছিল, সেটা ছিল নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসে আমি কনিষ্ঠতম ছিলাম, সদস্য ছিলাম। তো একটা মজার ঘটনা আছে, 1965 সনে যখন পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ লাগলো, সেই যুদ্ধ নিয়ে একটা ঘটনা আছে, সেটা শমশের বলবে, কারণ ও এটার একজন অত্যাচারী। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ছোটবেলায় স্কুল থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি,
কলেজেও একসাথে পড়েছি, একসাথে গিয়েছি, ইউনিভার্সিটিতে একসাথে গিয়েছি। পরবর্তীতে আমরা কর্মজীবনে একসাথে কাটিয়েছি এবং অবসর জীবনে একসাথে কাটাচ্ছি। আমরা কখনো বিচ্ছিন্ন হইনি। এটা খুব একটা মানে আশ্চর্যজনক ব্যাপার। এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না। যাই হোক, তো যখন 1965 সালে যখন পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হলো, তখন আমরা প্রচণ্ডভাবে পাকিস্তানপন্থী, প্রচণ্ডভাবে আমরা সবাই। কিন্তু হাবিব একাই শুধু আমাদের বিরোধিতা করেছে, তর্ক করেছে, সবসময় তর্ক করেছে। তো একদিন আমরা পুকুর পাড়ে দাঁড়িয়ে সবাই গল্প সল্প করছিলাম। এই সময় আমরা আবার এর মধ্যে গল্প কবিতাও লিখেছি। এরকম না যে আমরা শুধু আমরা এবং প্রয়োজনে আমরা সৈন্যবাহিনীতে যাব, এরকম একটা আমাদের সেই গল্প করছে সৈন্যবাহিনীতে যাওয়ার জন্য। আমরা এরকমও একটা আমাদের প্রচেষ্টা ছিল, প্রচেষ্টা নয় ইচ্ছা ছিল। তারপরে একদিন ওইখানে আমরা পুকুর পাড়ে গল্প করছি, তো হাবিব তো এই দেশে আমাদের এই দেশ নয়, আমাদের দেশ আলাদা একটা দেশ, এই দেশ পাকিস্তানের, এইটার জন্য আমরা নাই। তো ওর সাথে আমাদের অনেক ঝগড়াঝাটি হয়েছে ওই দিন এবং ধাক্কাধাক্কিও হয়েছে। পরবর্তীতে আমরা 3 বন্ধু আমরা আরেকবার পশ্চিম পাকিস্তানে গিয়েছিলাম, তখনকার পশ্চিম পাকিস্তানে। তখন যখন গিয়েছি আমি, হাবিব এবং আরেক বন্ধু আমার, সে মারা গেছে, তার নাম তরিক মঈন। তো আমরা যখন প্লেন থেকে নেমেছি লাহোরে, নামার পরেই হাবিব বলে এরপরে যখন আমরা এইখানে আসব তখন নিশ্চয়ই আমরা পাসপোর্ট দিয়ে আসবো। এবং আশ্চর্যজনকভাবে আমি যখন পরবর্তীতে পাকিস্তান গিয়েছি পাসপোর্ট দিয়ে গিয়েছি। এই হলো হাবিবুর রহমান খান। ও একগুয়ে ছিল সবসময় এবং ও যেটা বলতো সেটাও করে ছাড়তো, বাই এনি মিনস। এই ওর চরিত্র। তো ওকে আমি মনে প্রাণে ভালোবাসি, ও আমাকে মনে প্রাণে ভালোবাসে এবং আমাদের দুজনের মধ্যে একটা প্রচণ্ডতম যুগসূত্রতা এই যে আমরা কখনো আমার কোনো কথা ওকে লুকাইনি, ও ওর কথা আমাকে কখনো লুকায়নি। এটা আমরা এখনো প্রচলন রেখেছি। জানি না আর কতদিন রাখতে পারবো, আর কতদিন একসাথে থাকতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে জীবনের গল্প শেষ হবার নয় এবং যে অর্জনগুলো সেগুলো আসলে এত বড় মাপের, সে অর্জনগুলোকে আমরা যেটুকু করতে পারি, যে আমরা আমাদের মতো করে সে অর্জনগুলোর জন্য যে সম্মান স্যার আমাদেরকে এনে দিয়েছেন, আমাদের দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এনে দিয়েছেন, তার জন্য আমরা গর্ববোধ করি এবং তাকে আমরা সম্মানিত করতে চাই তারকাকথনের এই সেটে এই উত্তরীয় পরিয়ে দেওয়ার মাধ্যমে। এবং এই জন্য আমি অনুরোধ জানাচ্ছি গিয়াসউদ্দিন সেলিমকে যদি আমাদের শ্রদ্ধেয় হাবিবুর রহমান খান স্যারকে উত্তরীয় পরিয়ে আমাদের পক্ষ থেকে আমাদের ভালোবাসা এবং সম্মাননাটুকু পৌঁছে দেন। হাবিবুর রহমান খান স্যারের ৮০তম জন্মবার্ষিকী আজ। জন্মদিনের এখানে গিয়াসউদ্দিন সেলিম তাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন। চমৎকার একটি মুহূর্তের সাক্ষী আমরা সকলে। সেই সাথে আমাদের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক আছে। চ্যানেল আয়ের সাথে আপনার সম্পর্ক সবসময় ছিল এবং অনেক কাজে আমরা আপনাকে পেয়েছি একজন অভিভাবকের মতো করে। সিনেমা অঙ্গনকে আসলে যৌথভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস আপনার ছিল, সেই জায়গা থেকে একটি শুভেচ্ছা স্মারক রয়েছে জন্মদিনের এই ক্ষণে। আমি আমাদের শ্রদ্ধেয় মামুনুর রশিদ স্যারকে অনুরোধ করব যদি শুভেচ্ছা স্মারকটি স্যারের হাতে আপনি তুলে দেন। সেই সাথে আমাদের কাছে বই আছে, বইগুলো খুবই মূল্যবান। পদ্মা নদীর মাছি, তিতাসেতী নদীর নাম, যেই বইগুলো থেকে আসলে নির্মাণ এই চলচ্চিত্রগুলো, সেই বইগুলো আমাদের মাঝে আছে। আমাদের ভালোবাসার উপহারটুকু জন্মদিনের এই ক্ষণে জানি যাই করব আপনার জন্য সেটি আসলে কম হয়ে যাবে। তো এই ছোট্ট একটু ভালোবাসার নিবেদন আমাদের পক্ষ থেকে। আমি ছোটকু আহমেদকে একটু অনুরোধ করব একটি বই তার হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের মাঝে শবনম ফেরদৌসী আছেন, তাকে আমরা অনুরোধ করব এই মুহূর্তে আরেকটি বই স্যারের হাতে উপহার হিসেবে তুলে দেওয়ার, নাট্য অন্যান্য প্রসঙ্গ। একটা সারপ্রাইজ কিন্তু আছে স্যার আপনার জন্য, শঙ্খ চিল নিয়ে। আচ্ছা ঠিক আছে, সেটা একটু আপনাকে দেখাতে চাই। দাদা রিয়েলি নোজ সবাইকে কেমনে একসাথে রাখতে পারে। ফর এক্সাম্পল, দাদার বাসায় দাদা প্রতিদিন তার ফ্রেন্ডসদের জন্য ব্রেকফাস্ট হোস্ট করে, অ্যাজ ওয়েল অ্যাজ ফর হিজ ফ্যামিলি। আমরা সবাই ফ্রাইডে লাঞ্চ একসাথে করি। দিস ইজ সামথিং দ্যাট আই অলওয়েজ লুকড আপ টু দাদা
খুব ভালো করে জানে কেমনে সবাইকে একসাথে রাখতে হয়। হি ইজ রিয়েলি আ পিপলস পারসন, হি লাভস টু সারাউন্ড হিমসেলফ উইথ আ ক্রাউড, অ্যান্ড এটা আমি সবসময় দেখে এসেছি ছোটবেলা থেকে, অ্যান্ড আমি অনেক অ্যাডমায়ার করি দাদার ব্যাপারে। দাদা, আমি তোমাকে আজকে অনেক মিস করছি, অ্যান্ড I wish I could be there for your birthday, but I'll see you soon in the summer. Thank you for everything that you do for me and the entire family. পর্দায় একটা সুন্দর মুখশ্রী খুব মিষ্টি করে দাদা দাদা করে ডাকছেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। হাবিব খান স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে কে ছিল, একটু পরিচয়টা যদি আপনার কাছ থেকে শুনি। এটা আমার নাতনি, ছোট ছেলের ছোট মেয়ে, ওর নাম সাজবাতি। এই নামটা আমার রাখা, তাও সিনেমার উপরে। অঞ্জন দাস বলে পশ্চিমবঙ্গের একটি পরিচালক একটি সিনেমা করেছিল সাজবাতির রূপকথাটা। এই ছবিটা আমি দেখলাম, ছবিটা আমার খুব ভালো লেগেছে, 3 বার দেখলাম। একটা ভালো লাগলো, ওই ছবির নায়িকার নাম ছিল সাজবাতি। তো মেয়েটা ওই ছবিটার শেষ পর্যায়ে মেয়েটা বলতেছিল, মানে চরিত্র, নায়িকার চরিত্র বলছিল, জানো আমার মা বাবা আমার নাম রেখেছে সাজবাতি। সাজবাতির অর্থ কি জানো? অন্ধকারকে যে আলোকিত করে সেই সাজবাতি। আমি সেই সাজবাতি। তা এটা জন্ম হওয়ার পরে আমি ওর নাম সাজবাতি রাখছি, এবং এটা কিন্তু খুব আনকমন নাম, খুবই খুবই আনকমন। শঙ্খচিল চলচ্চিত্রে তাকে আমরা অভিনয় করতে দেখেছি, এবং সেই চলচ্চিত্রের কিছু অংশ এখন আমরা দর্শকদের সাথে নিয়ে দেখে আসবো। চলুন প্রিয় দর্শক। শঙ্খচিলের সেই ছোট্ট সাজবাতি এখন অনেকটা বড় হয়ে গেছে এবং অনেক দূরে আছে আমাদের দেশ থেকে। অনেক দূরে থেকেও সে কিন্তু তার দাদাকে শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেনি। সেটে সে সশরীরে উপস্থিত হতে পারেনি, তবে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি। স্যার, আপনি একটা লেগেসি তৈরি করতে চেয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্রে, সেই জায়গা থেকে আপনার পরিবারের মানুষ বা নতুন প্রজন্মকে সিনেমার সাথে পরিচয় করানো, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আনার একটা প্রচেষ্টা আপনার ছিল। সেই জায়গা থেকেই বলেছিলেন যে সাজবাতিকে আনা। পরবর্তীতে স্যার আপনি তাকে আনলেন অভিনয় অঙ্গনে এবং সে কাজ করলো। ওই এক্সপিরিয়েন্সটা আপনার জন্য কেমন ছিল? অ্যাকচুয়ালি এখানে একটা ব্যাপার আছে। আমি যখন সিনেমাতে আসি তখন সিনেমার সম্বন্ধে আমাদের যে সামাজিক ধারণা, সমাজের ধারণাটা খুব ভালো ছিল না। সিনেমা মানেই একটা খারাপ, এবং সিনেমার সম্বন্ধে গল্প আছে, এই ধরো যে যাই করুক জানো না, সিনেমায় নামছে, সিনেমায় নাকি নামে, সিনেমাতে নামে। তো এটা আমার সবসময় মনে প্রশ্ন, তো সিনেমার নামা কেন? এটা তো প্রফেশন, এটা নামাটা তো আমি অ্যাকসেপ্ট করতে পারি নাই। আমি বললাম আমি যে প্রফেশনে আছি, যেটা আমি করতেছি, সেটা তো আমি চেষ্টা করবো আমার ছেলে মেয়েকে নিয়ে আসতে। ছেলে মেয়েদেরকে বললাম, এরা কেউ ইন্টারেস্টেড হলো না। তখন এই আমার ছোট ছেলে শাওন, ওর মেয়ে সাজবাতি, যখন শঙ্খচিল করি তখন চরিত্রটা খুবই মানে বিফিটিং চরিত্র হলো। আমি গৌতমকে বললাম, গৌতম তুমি ওকে দেখতে পারো, যদি ফিট ইন করে তাইলে নাও, তা নাহলে নিও না। আবার বলবে যে প্রডিউসার আর্টিস্ট ইম্পোজ করে দিছে। তারপরে ও আসলো আমার বাসায় এসে ও ওর নিল, যেটাকে ফিল্মের ভাষায় বলে অডিশন নিল। অডিশন নেওয়ার পরে একেবারে এক কথায় বললো, মেয়ে ভাই এইটাই আমি খুঁজছিলাম। তারপর ওর ছেলে বললো যে বাবা তুমি বাইচা গেলা, কারণ এমনি আর্টিস্ট তো বিভিন্ন আর্টিস্ট অল্টারনেটিভ পাওয়া যায় একজনের, কিন্তু বাচ্চা আর্টিস্ট পাওয়া খুব ডিফিকাল্ট। তো তুমি একবারে পেয়ে গেলে, এইটা তোমার জন্য খুবই হলো আর কি। তারপরে তো পাঠ করার পরেও ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেলো। আর আমার ছিল যে পরে যখন আমার একটা ছিল যে আমি সিনেমা যখন করি অ্যাজ এ প্রডিউসার, আমি যখন এফডিসিতে যাই, যেখানেই যাব,
আমি আমার ব্লাড তাদেরকে আমি নিয়ে যাব আমার সঙ্গে করে। তো সাজবাতিকে আমি গাড়িতে নিয়ে যেতাম লোকেশনে, ওখানে শ্যুট করতো, কতক্ষণ পরপর আমার কাছে আসতো, বসতো। তো এই ধরনের মানে এটা আমি ওই আনন্দটাও আমাকে দিছে। এবং আপনি বলা ছিল যে মানে যখন শেষ হতো মাইক্রোফোনে বলবেন প্লিজ। ওই সিনেমার হ্যাঁ না শেষের পরে আব্বা ওকে বলেছিল যে মানে যখন শেষ হবে ওই প্যাকআপটা সাজবাতেই করতো। পরে এটাও ও মানে খুবই ছিল, ওর আনন্দ ছিল যে খালি গৌতম দাদা প্যাকআপ বলে। আমি বললাম ঠিক আছে, তুমি এরপর একদম প্যাকআপ বলবা। তো একজনও প্যাকআপ, গৌতম বললাম গৌতম ওরে বলো প্যাকআপ করতে, বললো হ্যাঁ এখন আজকে সাজবাতি প্যাকআপ বলবে। ওইটা ওর খুব আনন্দ লাগছে। যেহেতু পরিবার আছে, পরিবারের একজন তার ছেলে বলছিলেন ইতিমধ্যে যে শুটিং সেটের কিছু এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে নিজের বাবাকে এরকম একটা অঙ্গনে আলোকিত করে দেখা, আলোকিত একজন ব্যক্তিত্ব হিসেবে দেখা, সেই সাথে নিজের পরিবারকেও আসলে এই ক্ষেত্রে আনার যে প্রতিষ্ঠাতা তাদের ছিল, সেখানে এই বিষয়টাকে পুরো ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখেন? সিনেমা মানে দেখেই শুটিং দেখেই বাসায় বড় হয়েছি। স্কুল থেকে আসতাম, দেখতাম আব্বার বন্ধু বান্ধব সবাই কি ব্যাপার শুটিং হচ্ছে, ওই ঘরে যাওয়া যাবে না, ওইখানে যাওয়া যাবে না। এটা একটা মানে রেগুলার একটা ব্যাপার ছিল আমাদের জন্য যে সিনেমা, এবং আমাদের বাসায় অসংখ্য শুটিং হয়েছিল। এবং হ্যাঁ, এবং আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই, সেটা হলো আব্বা যখন ওই হঠাৎ বৃষ্টি হয় তখন আব্বা আমাকে, আমি যদি ভুল না করি, আব্বা আমাকে বলেছিল যে তুমি এখানে কি করতে চাও কিনা। তো যখন আমাকে বলছিল, আব্বার সাথে আব্বার একজন বন্ধু ছিল, উনি মনে হয় মারা গেছেন, ওনার নামটা আমার ঠিক খেয়াল নাই আমার, হ্যাঁ উনি ছিলেন। তো সে বলছে তুমি ইসে করো, মানে তুমি করো, ছবিটা করবা নাকি। আমি বললাম আমি তো অভিনয়, আমি একদম ইসে হয়ে গেলাম যে কীভাবে আমি অভিনয় কীভাবে করবো, আমি তো অভিনয় কিছুই বুঝি না। বা তখন চিন্তা বললো যে আমার আব্বার ফ্রেন্ড যে ছিল, সে পাশে ছিলেন, সে বলছিলেন যে তুমি একটা কাজ করো, এই আয়নার সামনে দাঁড়িয়ে তুমি প্র্যাকটিস করবো, আমাকে বলতেছিল। তো আমি তখন সে আমার ইসে দেখে তারা তখনই বুঝছে যে না, এই ছেলেরা মনে হয় করতে পারবে না। আমি আর পরে ওটা মানে ওই সুযোগটা হয় নাই আর কি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের একটা মোড় বদল হয়েছে আসলে হঠাৎ বৃষ্টি এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে। আর এই সিনেমা নিয়ে তো আমার ছোট ছেলে, ওর জন্ম 73-এ। সিনেমা নিয়ে যদি মানে আমি যেটা মিস করেছি এই সিনেমার জন্যে, আমার এই বড় ছেলেকে, ওর জন্ম 71 জুলাই, এই 31 জুলাই। আমি তখন মুক্তিযুদ্ধে ফিরে আসলাম, তারা এসে সিনেমা করতে চলে গেলাম। আমি ওকে হার্ডলি 2-3 মাসও দেখি নাই, কারণ আমি সিনেমায় যখন করতে গেছি, আমি তো সিনেমার সঙ্গে রাত্র কাটাতাম ডিরেক্টরের সঙ্গে, একসঙ্গে আমরা বিছনা শেয়ার করতাম। আর এমন কোনো দিন নাই যে আমি ওনার সঙ্গে থাকি নাই। তো সেইটা ওর ছোটোবেলাটা আমি মিস করছি। আমি যখন সিনেমা শেষ করে 73 সনে আসলাম, তখন ও অলরেডি 3 বছর। তো ওর যে ওই যে ছোট্ট ছেলেকে আমি মিস করছি। সেই মেমোরিজগুলো হয়তো আপনার বড় ছেলের মনে নেই, 3 বছর খুবই কম সময় আসলে এই মেমোরি। ছোটবেলা হয়তো সেটা বুঝতাম না, তো যেটা হয়েছে চলচ্চিত্রের কারণে আমরা বাবাকে পাইনি, বাট আর্ট বাবাকে পেয়েছে। সো দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এখানে আসলে দুঃখ করার কিছু নেই। বাট আমাদের ছোটোবেলায় সবচেয়ে যে শাওন যেটা বললো যে মেমোরিগুলো ছিল, সেটা হচ্ছে ইত্তেফাকে আপনার যে শুভমুক্তি যে হয়, ওগুলোর পোস্টার দেখা বা এফডিসিতে যাওয়া বা কিছু কিছু শুটিং স্পটে যাওয়া, সেগুলো ছিল পার্ট অফ গ্রোয়িং আপ আমাদের জন্য। বাট আমাদের ছোটোবেলায় সবচেয়ে মজার একটা ব্যাপার ছিল যে মিন্টু আমার নামে একটা ছবি করেছিল আব্বা। তো সেখানে নায়ক 2জন ছিল এবং তাদের নাম ছিল সাগর আর শাওন। সো আমরা যখন স্কুল, সোনিয়া ছিল, বোন ছিল, সোনিয়া ছিল। সো আমার মনে হয় ওই ফিল্মে সবচেয়ে কাছাকাছি যদি আমরা যেতে পেরেছি, সেটা হচ্ছে আমাদের নামের বদলতে। এবং আমি স্কুলে গিয়ে বলতাম যে মিন্টুর নাম তখন খুবই খুবই একটা পপুলার কমার্শিয়ালি সাকসেসফুল ছবি ছিল। তখন আমরা খুব প্রাউডলি বলতাম যে সেই নায়ক আর নায়িকা যারা ছিল তাদের নাম হচ্ছে আমাদের, এবং কেউ ওটা বিশ্বাস করতো না। সো হ্যাঁ, সেই আব্বার প্রথম প্রোডাকশন কোম্পানি ছিল শাওন সাগর লিমিটেড। সো আমার মনে হয় আমাদের থ্রুতে বা নামের থ্রুতে হয়তো আমরা কাছাকাছি যেতে পেরেছি, বাট আমরা কখনো সরাসরি সিনেমার সাথে যুক্ত ছিলাম না। বাট যেটা হয়েছে যে আর্টের প্রতি একটা অ্যাপ্রিসিয়েশন যে জায়গাটা, সেটা মনে হয়
সেগুলো থেকে আমরা পেয়েছি এবং সেটা করতে পারি। কন্যাও আছে, তার একমাত্র কন্যা। তিনি শুরুতেই বলছিলেন যে একটু ভীত সে আজকে এত মানুষের মাঝে সে কি বলবে, তবুও তার কাছে জানার আগ্রহ এই কারণে একজন কন্যার সাথে তার পিতার সম্পর্ক সবসময় অন্য একটা ডাইমেনশনের। পুত্র তো আছেই, সেই জায়গা থেকে এই যে বাবার ব্যস্ততম জীবন, সিনেমার প্রতি এত ডেডিকেশনের জায়গা থেকেও কন্যার প্রতি তার আগ্রহ, তার ভালোবাসার জায়গা সবকিছু মিলে কেমন ছিল? প্রথমে বাবাকে অনেক অভিনন্দন, 80 বছর এটা একটা অনেক লম্বা সময়। আর আরও সবচেয়ে একটা কি বলবো, মানে একটা অন্যরকম একটা ব্যাপার যেখানে তার কাছের মানুষ, তাদের মানে প্রতিদিন সকালের বন্ধুরা এবং আমরা পরিবারের সব লোকজন এসেছি। তো বাবা সবচেয়ে ক্লোজ, আমি মেয়ে হিসেবে না সন্তান হিসেবেও অনেক ক্লোজ। আর মানে আমার বড় ভাই যেটা বলছিলেন যে আমরা ছোটোবেলা থেকেই সিনেমা শুটিং, সিনেমা স্পট এইসব দেখে আমরা বড় হয়ে এসেছি। বাবার সাথে আমাদের এই সিনেমার যে এক্সপোজারটা হয়েছে, যার জন্য আমাদের এখনও আমরা বিভিন্ন রকমের সিনেমা, শর্ট ফিল্ম এগুলো দেখি এবং কোনো এক জায়গায় মনে হয় আমাদের একটা টান এখনও আছে সিনেমার প্রতি। মানে এখনও বাবা আমাদেরকে সিনেমা কোনো একটা আজব কারখানা কিছুদিন আগে আমরা দেখলাম হলে গিয়ে বাবার সাথে হই হই করে। আচ্ছা, হ্যাঁ। এবং আমার যতদূর মনে পড়ে বাবা যখন ফিল্ম ফেস্টিভ্যালের মানে মেম্বার ছিলেন, ওয়ান অফ দ্য মেম্বার ছিলেন, তখন আমরা রীতিমতো যেতাম এবং আমরা মুভি দেখতাম সেখানে। তো এবং শুধু তাই না, বিভিন্ন রকমের নাটক, মঞ্চনাটক এবং বিদেশি ফরেন যারা আসতেন এখানে নাচ করতেন শিল্পকলাতে, জাদুঘরে, ওগুলো আমরা দেখেছি। একটার ঘটনা বলি, সেটা হচ্ছে একটা সিনেমা একটা সারা রাত শুটিং হয়েছিল আমাদের বাড়িতে, সারা রাত গানের শুটিং। ফারুক নায়ক ফারুক ছিলেন। আমরা সারা রাত ঘুমাতে পারিনি, তা আমরাও শুটিং দেখেছি বারান্দায় বসে বসে। আমাদের বারান্দা থেকে ঘুমাতে বলতেনও না, মানে কিছু করার নাই তো, কারণ বাড়ি তো উত্তপ্ত, শুটিং স্পট, লোকজন, মানে প্রচুর লাইট। সো আমরা ওগুলো স্মৃতিতে থেকে গেছে, ওগুলো কখনো যাবে না, যাওয়ারও না। পার্ট অফ ইওর জার্নি, একদম পার্ট অফ জীবনের সাথে আছে। হ্যাঁ, এবং ওই যে পার্ট অফ ইওর জার্নি এবং যে সিনেমাগুলো আপনাদের জার্নির অংশ থেকে আসলে উঠে এসেছে আমাদের সিনেমা অঙ্গনে, সেগুলো আমাদের জীবনের জার্নিতে আসলে ভীষণ প্রভাবক হিসেবে কাজ করেছে। আমাদের কাছে আরেকটা বই আছে, যেহেতু তার নির্মিত চলচ্চিত্র যে বইয়ের উপর বেস করে তৈরি করে এবং তা নিয়ে পরবর্তীতে আরও বই রিলিজ হয়েছে, সেটি উপহার হিসেবে তার হাতে তুলে দিতে চাই। আমরা মামুন রশিদ স্যার, আপনাকে অনুরোধ করছি এই উপহারটি যদি তার হাতে আপনি তুলে দিতেন। তিতাস একটি নদীর নাম। মামুন তো আগে বললো, অ্যাকচুয়ালি অনেকেই জানে না যে এই যে আমরা তিনজন, আমরা কিন্তু বাল্য ফ্রেন্ড। ওর লেখাতে ও লিখেছে যে হাবিব আমার বাল্য বন্ধু। পুরা ইন্ডাস্ট্রি এবং পুরা নাটক পাড়া আমার জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে তো দেখি না ওর সঙ্গে কোনোদিন ঘুরতে, কোনো কথা বলতে। আমি বললাম, ও কি ভুল লিখেছে, ও কি আমার নাম ভুল করতে হইতে পারে? তা বললাম, তা আমরা তো বাল্যকালের ফ্রেন্ডই, তখন এটা কি বলছো? তো ঠিকই বলছে। এখানেই আরেকটা কথা বলি, এই শবনম, ওর সম্বন্ধে আমার একটু কথা বলতে হয়। এই শবনম মনে আছে গুলশানের রেস্টুরেন্টে ছিল, ওখানে খেতে গেলাম। যাওয়ার পরে তখনই তোমার সঙ্গে দেখা হলো। তখন কথা হলো যে তুমি তিতাস করলা। আমি বললাম, তোমাকে কে তিতাস করতে বলছিল? আমি তিতাস করছি, তুমি আবার তিতাস করলে গেলা কেন? বলে যে আপনি তো সিনেমা করছেন, আমি তো ডকুমেন্টারি করছি। না আসলে যেটা বলতে তিতাসের সাথে সংযোগ আর কি, যে সবাই যেরকম বললো যে হাবিব ভাই আমার ছবি কোনো প্রডিউসার না, মানে ওই রকম কোনো জায়গাও নেই, কিন্তু যেটা হয়েছে যে তিতাসের সাথেই মানে সংযোগটা। এবং আমার কাছে যেটা মনে হয় পরবর্তীতে যখন আমি আরও জেনেছি যে যখন তিতাস তৈরি হচ্ছে তখন আমারও জন্ম সেই 72 সালে, ফলে এটা পরে ভেবে আমার আরও বেশি মানে গুজবাম্প হয়, যারে তখন ঋত্বিক ঘটক এখানে আছে এবং এই ছবিটি, এই উপন্যাসটি হচ্ছে আমি মনে করি আমার মানে বাংলা সাহিত্যের
যদি 5টা বলা হয় তার মধ্যে একটি ফেভারিট। এবং এই ছবিটি আমরা অনেক পরে দেখবার সুযোগ পেয়েছি, ফলে দুটো দেখবার পরে আমার মনে হলো সেই মালুপাড়া কেমন আছে তাদেরকে আমি একটু খুঁজে বের করি এবং সেই ছবিটার সাথে একটা সংযোগ খুঁজে পাই, এটা রিকানেক্ট করা আর কি। সেটা বিষয় না, কিন্তু এই ছবিটার পর থেকে হাবিব ভাইয়ের সাথে যে আলোচনা হয়, রেগুলার যোগাযোগ, সেটা হচ্ছে যে আমার কাছে যে উপলব্ধিটা হয়েছে যে ঋত্বিক ঘটকের আদার সেলফ যেন, এটা তো স্বীকার করবেন হাবিব ভাই, আপনার সাথে যাবতীয় আলোচনা যে ঋত্বিক ঘটকে যেন আরেকটা সেলফ উনি এখনো আছেন, এক্সিস্ট করছেন। এবং সেই জায়গাটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে যে একটা স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা একটি ছেলে তরুণ বয়সে মানে অন্য কিছু করতে চাইছে না, সে ছবি প্রডিউস করবে। এটা তো এই সময় আমরা আশা করতে পারি না আমাদের ইয়াং জেনারেশনের কাছ থেকে। এবং কি ঋত্বিককে দিয়ে ছবিটা বানাবেন, এই জায়গাটা খুবই ইউনিক একটি জায়গা আমি মনে করি। এবং তারপরের যে বিষয়টা যেটা নিয়ে অনেক সমালোচনা হয় হাইপ হাইকে, অন্যরা অনেক বলে ফিল্ম মেকাররা যে না উনি তো শুধু ঋত্বিক ঘটক গৌতমকে নিয়ে কাজ করেন, কিন্তু সেই উত্তরটা আমি যখন পেয়েছি তখন আমার কাছে খুব লেগেছে যে সবসময় মনে হয় আমরা এত কম জানি, আমরা আমাদের মধ্য থেকে আরেকটা ব্যক্তি সম্পর্কে যাই না, তাকে কখনো জিজ্ঞেস করিনি যে কেন তিনি যে তার থেকে অনেক বেশি ছবি বাংলাদেশেই তৈরি করলেন। এই যে আলোচনার মধ্যে উঠে এলো যে আমাদের ফিল্ম মেকাররাই আসলে তারকে প্রডিউসার হিসেবে বেশি পেয়েছে, এবং এমন একটা প্রডিউসার যিনি বিভিন্ন ধরনের মানে আর্ট থেকে শুরু করে কমার্শিয়াল ফিল্ম, এটা কিন্তু খুব একটা রেয়ার ব্যাপার। মানে আমি বলতে চাই যে আমাদের এখানে এই প্র্যাকটিসটা নেই। সাধারণত প্রডিউসারদের একটা ঘরানা থাকে যে সে আর্ট ঘরানার ছবি করে অথবা কমার্শিয়াল। হাবিব ভাই এক এক ধরনের কাজ করছেন এবং এক্সপেরিমেন্ট হিসেবে। আমি প্রশ্ন করেছি আপনি কখনো পরিচালক হতে চান নাই, এত পরিচালককে ডিল করলেন, মানে এটা আমাদের এখানে একটা টেন্ডেন্সি আছে তো যে সবাই ভাবে যে আমিও একটা ছবি বানাই না কেন। ফলে আমার তখন মনে হয় এর সাথে একটা কানেকশন আছে নতুন একটি দেশকে জন্ম দেবার যে স্পিরিট, যেটা তুমি শুরু করেছিলে যে কি বলে একটু ছিল তাই না, ডান পিটে। আমি ডান পিটে বলবো না, আমি হাবিব ভাইকে বলবো সাহসী। আমি তাকে রেসপেক্ট করি, ভীষণ সাহসী একটি মানুষ যে শিল্পকে নিয়ে যুদ্ধটা করেছে, যাত্রা করেছে। আমাদের এখানে আমাদেরই এখনো সাহস হয় না। সেলিম ভাই আছে, আমরা আমাদের স্বপ্নের ছবিটা মনে হয় কেউই বানাতে পারেনি, কারণ সেই সাহস আমাদের কুলায় না। হাবিব ভাই এসবে কিছুই তো আশা করেন। ছোট্ট ঘটনা বলি, এই শবনম ইসের অর্পে আমি একদিন ওকে বলছিলাম যে শবনম তোমার কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। তার কারণটা অনেক বড় পাওয়া হয়ে যাচ্ছে আজকে। ও বলে আমি ওরা বলছি ব্যক্তিগত কৃতজ্ঞ। বলে হাবিব ভাই কেন? আমি তখন ওকে বলছিলাম যে তুমি যে একটা ডকুমেন্টারি বানাইছো জন্মসাথী একটা ডকুমেন্টারি বানাইছো 1972 সনের মানে পরে আমাদের দেশে যারা ধর্ষিত মেয়েরা ছিল, যারা সন্তান প্রসব করেছে, সেই সন্তানদের নিয়ে তুমি একটা ছবি বানাইছো 71 মুক্তিযুদ্ধের পরে। সবচেয়ে মজা হলো আমরা কিন্তু এটা ভুলে গেছিলাম। আমি ওরা বললাম যে দেখো আমি ব্যক্তিগতভাবে এবং জাতিগতভাবেও বলছি তোমাকে, তোমার কাছে কৃতজ্ঞ যে এই একটা শব্দ মানে এই একটা এপিসোড আমরা ভুলে গেছিলাম, যে এইটা আমাদের 71-এর একটা আফটার এফেক্ট ছিল। ওই ছবিটাও করছে। স্যার এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু আপনার বন্ধুরাও আছেন, একজন শিল্পী হিসেবে আমরা যেমন পেয়েছি। সাজপতি বলছিল যে আপনার ব্রেকফাস্ট টেবিলের কিছু বন্ধুরা আছে, একজন বন্ধু হিসেবে হাবিবুর রহমান খান কি রকম সেটা একটু আমরা তাদের কাছে একটু ছোট করে শুনবো। যাও। আর এটা কিন্তু ব্রেকফাস্ট টেবিল না, এটা আমাদের একটা আমাদের একটা হয় এভরির আড্ডা হয়, এটার নাম আছে দরবারে হাবিব। এখন দরবারি এরা সবাই নাম হলো দরবারি। আচ্ছা তোমরা এখন দরবারির কাছে যাও। এই দরবারি বন্ধুদের হাতে একটা আনন্দ আলোর বিশেষ সংখ্যা রয়েছে, সেটি আমরা একটু যদি দেখাই আমরা সকলে মিলে। এই আনন্দ আলোর বিশেষ সংখ্যা গৌরবের 80তে পা, ভালোবাসার টানে সিনেমা থেকে যিনি সরে যেতে পারেননি সেই মানুষটিকে নিবেদন করে উৎসর্গ করে আনন্দ আলোর এই বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। এটি আপনার জন্য আমাদের সকলের পক্ষ থেকে একটি ভালোবাসার স্মারক, একটি সম্মানের স্মারক। দাও স্যারের হাতে আমি এই সংখ্যাটি তুলে দিচ্ছি। তার ছেলে আছে, এটি আপনার জন্য চ্যানেল আই পরিবারের সকলের পক্ষ থেকে। ধন্যবাদ আনন্দ আলো পরিবারকে, তারা এই বিশেষ সংখ্যাটি, এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে
তারা উৎসর্গ করেছেন, প্রকাশ করেছেন। তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের বাংলা চলচ্চিত্রের সব বিশিষ্টজনদের লেখা এখানে আছে। তারা আপনার সাথে কিভাবে আপনাকে দেখেছেন, আপনার সাথে কাজ করেছেন, সবকিছু তাদের ইন্টারভিউ আকারে, এবং আপনারও একটি বিশেষ ইন্টারভিউ আসলে ওখানে আছে। এই যে দরবারে হাবিবের বন্ধুদের কথা কিন্তু বলছিলেন, তাদের কাছ থেকে একটু ছোট ছোট করে আমরা কথা শুনতে চাই। মাইক্রোফোনটা যদি যার কাছে আছে আমরা শুরুতে তার কাছে শুনি। ধন্যবাদ। হাবিব ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি ওনার ৮০তম বার্ষিকীতে। উনি হাবিব ভাই, এবং ২৫ বছর আগে ওনার সাথে দেখা হয়েছে গুলশান পার্কে, এবং ওনার একটা বইও লিখেছি আমরা, দরবার ক্রনিকলস, যেটার মধ্যে দরবারের কনসেপ্টটা কি। এই ৮০০ কোটি লোক আছে সারা পৃথিবীতে, তার মধ্যে আল্লাহ বোধহয় হাবিব ভাইকে খুব নিপুণভাবে বানিয়েছেন, এবং আমরা বলি ওয়ান পিস, একদম ওয়ান পিস। এই যে আমরা সবাই এখানে আছি, জমায়েত হয়েছি, আমরা কিন্তু ওনার জন্য অক্সিজেন। উনি মানুষ ছাড়া থাকতে পারেন না। তো এই ২৫ বছরে আমরা যে আনন্দটা করেছি এবং আরও উপভোগ করতে চাই, উনি আরও বেঁচে থাকেন, ১০০ বছর বাঁচেন। আমরা যাতে এই দরবারে হাবিব, এটা কিন্তু ইনস্টিটিউশন একটা, খালি ওই ব্রেকফাস্টে আমরা আড্ডা দিই আর খাই সেটা না, আমরা অনেক কিছু করি। আমরা দেখা হয় না চক্ষু মেলিয়া। উনার যে ইন্টারেস্টটা ইনটু সিইং বাংলাদেশ, দ্য নুকস অ্যান্ড কর্নার্স, উনি আমাদের নিয়ে বাংলাদেশ ঘোরাতেন, দেখাতেন, এবং ইতিহাসবিদ ছিলেন, এত সুন্দর ইতিহাস আমাদেরকে জানাতেন। তারপরে বিদেশে আমরা যে জর্ডানে গিয়েছি, ইরানে গিয়েছি, চায়নায় গিয়েছি, এই মাত্র ঘুরে আসলাম অস্ট্রেলিয়া থেকে। এই লোকাল এবং ইন্টারন্যাশনাল এই যে জার্নিসগুলো আমাদের, আর হাবিব ভাইয়ের সাথে গেলেই এটা ভিভিআইপি ট্রিপ হয়ে যায়। তো হাবিব ভাই আরও বেঁচে থাকেন, আমাদের উপভোগ, আমরা বলি যে আমব্রেলা অফ জয়। আমরা বাকি বন্ধুদের কথাও শুনতে চাই, এই জয়টা আসলে তাদের মাঝে কিভাবে ছড়িয়ে দিয়েছেন একজন হাবিবুর রহমান খান, সেটা একটু শুনি। হাবিব ভাইয়ের পরিচয় তো আমরা সিনেমা শুনলাম, আমাদের দরবারে গল্পটা শুনলাম। এই দরবারের গল্প আমি বিদেশে থাকতাম, বিদেশে চাকরি করতাম, ওখানে থাকতেই শুনতাম গল্প। কোনো সে চিন্তা হয় না এইভাবে সকালবেলায় বসে প্রতিদিন বসে আড্ডা মারবে, ডিফারেন্ট। আমি এসে যখন আসলাম, আসার পরে জয়েন করলাম এই দরবারে, প্রথমে দিন বুঝলাম না, পরে দেখি যে ভালো ইন্টারেস্ট জবে। এখন না গেলে মনে হয় যে অস্থির লাগছে, কেন গেলাম না। ওই সকালবেলা ওঠাটাই একটা। তবে একটা জিনিস আমার বলতে ইচ্ছা করছে, এখন এখানে আমরা কিন্তু হাবিব ভাইয়ের সম্বন্ধে গুণগান করছি, তার ছেলে মেয়েও এখানে আসছে, ভাবির কথা কেউ করলো না একজনও। ভাবি যদি আপনাকে পারমিশন না দিত, আপনি কি পারতেন এটা করতে? জুনি ভাবি রিয়েল একটা ইনস্টিটিউশন, আমাদেরকে যেভাবে দেখাশোনা করে, আমরা গেলে খোঁজ নেয় কী করি আমরা না করি, আমার কি খাওয়ার পছন্দ সে জানলে হাবিব ভাইয়ের বলে ওকে, এই আলমকে বলবে আসতে, ওইটা আজকে করেছি আমি, যদি তাই হাবিব ভাই ঠিকই আমাকে ফোন করে। আমাদের একদম সব কিছু নিয়ে আমরা আলাপ করি, পলিটিক্স নিয়ে কথা বলি, গল্প করি, সব রকমই। এটা খুব ভালো জিনিস, ফুল অফ লাইফ একজন মানুষ আমাদের। আরেকজনকে তোমাকে আমার একটু বলতে হবে, এখানে আছে, ওর নাম শিহাব আহমেদ সিরাজি। ও আমার ছবির এই যে মনের মানুষ আর শঙ্খচিল, এই দুইটা ছবির এক্সিকিউটিভ প্রডিউসার ছিল। শিহাব আহমেদ সিরাজি আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি, তার কাছ থেকে আমরা ছোট্ট করে একটু শুনতে চাই। 2002 সালে আমার সাথে তার পরিচয়। তো আমাদের সবসময় যেটা ছিল যে আমাদের লার্নিং প্রসিডিউর আমরা জানি যে স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটি, কিন্তু হাবিব ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে আমরা দেখলাম যে হাবিব ভাই ইটসেলফ একটা ইনস্টিটিউশন, এবং শুধুমাত্র হাবিব ভাইয়ের সাথে সময় কাটানোর মাধ্যমে একটা মানুষ জীবনে অনেক কিছু শিখতে পারে। যে শেখার জার্নিটা আমি দেখেছি যে হাবিব ভাই যেটা বলার চেষ্টা করলেন, যে হাবিব ভাই আসলে নিজে যা বিশ্বাস করেন নিজের রুলসে চলেন, এবং হাবিব ভাইয়ের এই রুলসগুলা, হাবিব ভাইয়ের এই কর্মকাণ্ডগুলা, এবং সে যখন যা করে সেটা কিন্তু আবার জাস্টিফাইও করে। তার যে আদর্শের জায়গাটা সে কিন্তু আবার ডিসকাস করে, সে কোনটা কেন করতেছে। ইভেন তার যে ফুল জার্নিটা আমার কাছে মনে হয় যে আমি খুব সৌভাগ্যবান, 2002 সাল থেকে 2019 সাল পর্যন্ত খুব কাছাকাছি থেকে এই জার্নিগুলো আমি দেখার সুযোগ পেয়েছি। তার মধ্যে আমার একটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে শঙ্খচিল,
বড় অ্যাচিভমেন্ট হচ্ছে গৌতম ঘোষ। গৌতম ঘোষকে নিয়ে মনের মানুষ ছবির সময় আমি প্রায় 1.5 বছরের মধ্যে আমি বাসায় যাই নাই। আমাদের একটা উত্তরায় হাবিব ভাই একটা ফ্ল্যাট আছে, সেখানে আমি আর গৌতমদা থাকতাম। মানে মনের মানুষের যখন শুরুটা হয় তখন হাবিব ভাই আমাকে যখন প্রস্তাব দিলেন যে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আমি কাজ করবো কিনা, তখন আইনের ছাত্র হিসেবে মাত্রই আমি মাস্টার্স পাস করে বের হয়েছি। তো আমার কাছে এটা আসলে খুব বেশি মানে গ্রহণ করার মতো বিষয় ছিল না। কিন্তু হাবিব ভাই আমাকে একটা কথা বললেন যে তিতাস যখন হয় তখন আমিও তোমার বয়সে ছিলাম, এবং আমি কিন্তু তখন এত টেকনোলজি আমাকে হেল্প করে নাই, কোনো কিছুই করে নাই, কিন্তু আমি কিন্তু তিতাস করেছি। এখন তোমরা যদি এটা ইনভলভ না হও তাহলে এই ছবিটা হবে না। তখন মনে হলো যে না, চাকরি আরো 2 বছর পরে যাওয়া যাবে, প্রফেশন আরো পরে যাওয়া যাবে। এই যে আমরা বের হয়ে গেলাম, প্রথমে কুষ্টিয়ায় গেলাম, তারপরে যেতে 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 এই লালনের জার্নি, এক সময় মনে হওয়া শুরু করলো যে এই জীবনের আসলে কি মানে, এই জীবন আসলে কি। সো নিজেকেই এরপরে আবার ফিরত নিয়ে এসে নিজেদের বাস্তবিক জীবনে আসতে অনেক কষ্ট হয়ে গেছে। যে কারণে আমি বলতে চাই যে হাবিব ভাই শুধু একটা নাম না, মানে এটা একটা ইনস্টিটিউশন, এটাই একটা শিক্ষা প্রতিষ্ঠান। যে কারণে সবসময় আমরা পরে বলা শুরু করলাম যে আমরা হচ্ছে হাবিব ভাইয়ের ছাত্র। এবং শুধু আমি না, আমার মতো আরো অনেক ছাত্র আছে, আমার বন্ধুরা আছে, যারাই হাবিব ভাইয়ের সাথে পরিচিত হয়েছে পরবর্তীতে তারা সবাই এই স্কুলের ছাত্র নিজেদেরকে ঘোষণা করেছে। এবং আমরা যতদিন হাবিব ভাই আছে আমরা তার সাথে থাকতে চাই, চলতে চাই, এবং তার সাথে আমরা আরো শিখতে চাই। ধন্যবাদ হাবিব ভাইকে, অনেক অনেক অভিনন্দন এই জন্মদিনে, 80তম জন্মদিনে। আপনাকে অনেক ধন্যবাদ। এই যে ইনস্টিটিউটের কথা যেটা বললেন, যে এখনো বাংলা সিনেমার ভালো কাজের জন্য আমাদের আসলে রেফারেন্স দিতে হয়, যে এই কাজগুলো আসলে বাংলাদেশ চলচ্চিত্র ছিল, এটাই প্রমাণ দেয় যে বাংলা চলচ্চিত্রের জন্য একজন ইনস্টিটিউট কিভাবে একজন হাবিবুর রহমান খান হয়ে উঠেছেন। আরো বন্ধুরা আছেন, তাদের কাছে একটু কথা শুনতে চাই। সবাইকে ধন্যবাদ। উনি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি। আমরা আসলে দরবারেরই সব বন্ধু। আমরা সকালবেলা একসাথেই বসি এবং নাস্তা করি এবং আড্ডা দিই। এবং আমি উনি এমন একটা ব্যক্তি যে একদিন যদি কাউকে না দেখেন তাহলে উনি টেলিফোন করে বলে আজকে আসো নেই কেন আজকে কি হয়েছে তোমার। এই যে খোঁজ খবর নিয়ে আমাদের একত্রিত করতো, এটা আনবিলিভেবল। এটা বলা যায়, এটা বলার মতো না যে এটা উনি এত বন্ধুপ্রিয় ব্যক্তি। তার ছেলে মেয়ে ভাবি ওরা সবাই আমাদের কাছে প্রিয়, এবং আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের এই দরবারের এই সুন্দর একটা সুযোগ দিয়েছে, আমরা সকালবেলা এই শেষ বয়সে একটা আড্ডা দিতে পারি। সবাইকে ধন্যবাদ। হাবিব আমার অনেক বাল্যবন্ধু। আমার 65 সালে ঢাকায় এসেছি, পলিটেকনিকে ভর্তি হয়েছিলাম। আজকে প্রায় 58 বছর তার সাথে আমার বন্ধুত্ব। আর এখানে আমার আরও সঙ্গী আছে, আমার সটকু আছে, তারপরে আমার খুব বন্ধু একসাথে শামসের আছে। আমার বাড়ি যশোর সীমান্ত এলাকায়। আমি এই এত কর্মকাণ্ড, আসলে বিগত একটা গ্যাপ আমার ছিল পারিবারিক রাজনৈতিক, সেই গ্যাপের ভিতর দিয়ে আমি জানতে পারি নাই যে হাবিব এমন একটা জায়গায় পৌঁছাইছে। এবং আমি এখন মাসে 15 দিন হাবিবের বাসায় থাকি। আমার যারা সাথী, ওনার যারা সঙ্গ দেয় এখানে সবাই অত্যন্ত জ্ঞানী মানুষ। এরা মাঝে মাঝে বলে যে এই মানুষটা এখানে থাকে কেন, তারা বাড়ি বউ নাই। তা আমি কী বলবো, এই বলার কথা ভাষা না, আসলেই কত ভালো লাগে মানুষটার, আমার ভাষা নাই। হাবিব ভাইকে শুভেচ্ছা আজকে 80তম জন্মদিনে। আমি নিবিড় ভাই মিশেছি গত 5 বছর যাবত, তো অনেকের মধ্যে কনিষ্ঠতম সম্পর্কের দিক থেকে। তা আমার মনে হচ্ছে এখনও বুঝি নেই, এখনও তার বিভিন্ন চরিত্রের রূপ চিন্তা করার, ভাবার এবং আবিষ্কার করার সুযোগ রয়ে গেছে। দরবারীদের মতো মিশি, হাঁটি, ভ্রমণে যাই। তো যেটা আপনারা বললেন তার চরিত্রে একটা দিক বলি, একদিন আমরা মিন্টু মামার বাড়িতে গিয়েছি যশোরে। এটা আমার ফার্স্ট ট্রিপ, ওনার সাথে গিয়েছি। ভ্রমণটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি অবসর নিয়েছি, যাওয়ার পরে বিরাট বাড়ি মিন্টু মামার, অনেকগুলো রুম আছে, আমরা 4 জন গিয়েছি। তো উনি বললেন যে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, রাত্রে ঘুমানোতে যাব, কেউ যেতে পারবে না, একটা রুমেই শুতে হবে সবাইকে। এই রুমেই সবাইকে শুতে হবে, কারণ গল্প চলবে, আড্ডা চলবে, টেলিভিশন চলতে থাকবে। হাবিব ভাই যেটা চেয়েছে তার মতো করেই হয়েছে। তো আমি একটু অস্বস্তিতে বোধ করেছি, এবং তার সাথে ওই একই বিছানা আমাকে শুতে হলো।
আরও আরও দুইজনকে কোথায় যাবে, ওই রুমের বাইরে যেতে পারবে না, মাটিতে শুতে হবে, মাটিতে বিছানা করে শুয়েছে। অর্থাৎ একসাথে আসছে, এই রুমে থাকবে। বাড়ি কিন্তু অনেক বড়, 10টা রুম আছে, সব খালি। এটা একটা অভিজ্ঞতা হলো যে সে যা চায় তা নিজের মতো করে চায়। তো বুঝতে চেষ্টা করছি যে ফ্লাইট কয়টা পরের দিন, ফ্লাইটটা কিন্তু টিকিটটা ওনার কাছে, আমারও দোষ আছে, হয়তো টিকিটটা দেখিনি। এয়ারপোর্টে গেছি, ফ্লাইট চলে গেছে, কোনো বিকার নাই ওনার। ফ্লাইট চলে তো কী হচ্ছে, আবার টিকিট করেন, বলে আবার টিকিট করেন, আবার টিকিট করলাম, ঢাকায় আসলাম। বোঝার চেষ্টা করছি। তো এই বুঝতে গিয়ে যেটা বুঝলাম, এখনও বুঝি নাই, তো সে চেষ্টা করছি। উনি আবিষ্কার করার ব্যাপারটা হচ্ছে উনি যেটা চেয়েছে নিজের মতো করে চেয়েছে, এবং নিজের যেটা উনি নিজেই বলেছে, কিন্তু তার ভিতরে একটা ফেয়ারনেস আছে। ফেয়ারনেসটা হচ্ছে উনি সবচেয়ে দুর্বল যে আছে গ্রুপের মধ্যে, তার প্রয়োজনটা সবচেয়ে বেশি আগে বোঝার চেষ্টা করে উনি, যে তাকে ইনক্লুসিভ, তাকে নিয়ে, সঙ্গ নিয়ে উনি কাজটা করেন। আর একটা দেখেছি, যেটা আপনারা চলচ্চিত্র নিয়ে বলছেন, আমি কয়েক জায়গায় নাটকে গিয়েছি, বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়েছি, অধুনা গিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাকে যেভাবে সমাদর করা হয়, ভক্তি করা হয়, শ্রদ্ধা করা হয়, তখন মনে হচ্ছে এই মানুষটা শুধু চিত্র জগতে না, নাটকে, বই যেখানে বেরোচ্ছে, বাড়িতে বই ভর্তি, যে বই একটা বের করে সে বইটা এনে দিয়ে যায় উপহার দিয়ে। এখন প্রশ্নটা হলো যে তার পরবর্তী প্রজন্ম কোথায়? তর্ক হয়, ওনার একটা বিশ্বাস আছে, রাজনৈতিক দর্শন আছে, সাংস্কৃতিক দর্শন আছে, এবং সেগুলো নিয়ে উনি চিন্তা করেন, প্রতিফলন ঘটান। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, আপনি বেতনটা কার কাছে দিয়ে যাচ্ছেন? তার পরবর্তী প্রজন্ম কিছুটা এসছে এখানে, স্বপ্নমের কথা থেকে কিছুটা আসছে, যে এখানে একটা হতাশাও আছে, তাহলে কেন পরবর্তী প্রজন্ম তৈরি হলো না? এত বহুদা বিচিত্র একটা চরিত্রের মানুষ, তার দর্শন পরিষ্কার, এবং সেখানে অনেক সময় ব্রুটালি অনেস্ট, যার সম্বন্ধে বলার যারা একটা শব্দ আছে ইংরেজিতে, ব্রুটালি অনেস্ট। যদি সে বন্ধুই হোক, আর পরিবারের মানুষকে বলে দেবে যে এটাই তোমার কথা, এবং তার ওখান থেকে উনি পিছাবে না। কিন্তু যেটা বলেছেন শিহাব, যেটা বললো যে তার ওখানে যুক্তি আছে, কেন উনি এটা মনে করেন সেটা বলেন, যুক্তি দিয়ে বলেন, এবং সবসময় ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করেন। তো এটা নিয়ে ভাবি যে কেন পরবর্তীতে উনি মানুষটা আরও একটা প্রজন্মকে দাঁড় করাইতে পারলেন না, উনি বা ওনার সাথে যারা আছেন এই রাস্তায় এগিয়ে যাবে, যারা সংস্কৃতিকে, মুক্ত চিন্তাকে ভালোবাসবে, এগিয়ে নিয়ে যাবে, এবং সকল ধরনের মানুষকে একসাথে রাখবে, ভিন্ন মত হোক, ভিন্ন চিন্তা হোক, কিন্তু সকলে একসাথে চলবে। ভাই জিন্দাবাদ। আমার মনে হয় না যে পরের প্রজন্ম জন্মায় নাই, বলতে পারেন যে পরিবারের মধ্যে থেকে, কিন্তু হাবিব ভাই শুধু পরিবার বলতে ফার্স্ট ব্লাড বোঝে নাই। হাবিব ভাইয়ের কাছে পরিবারটা পুরো চলচ্চিত্র অঙ্গন, এই দরবারে হাবিব, এবং আমার মনে হয় যে হাবিব ভাইয়ের এই আদর্শের পুরোটা ধারণ করা কঠিন, কিন্তু খণ্ড বিশেষে এখানে যারা উপস্থিত আছে তাদের সবার মধ্যে কিছু প্রভাব আছে। তারা, যদি তানভীর ভাইয়ের কথা বলি, যদি আপনার কথা বলি, এই মানুষগুলোই হয়তো হাবিব ভাইয়ের সাথে মেশার আগে, অথবা যদি আমার কথাও বলি, আগের আমি এবং হাবিব ভাইয়ের সাথে একটা দীর্ঘ জার্নি মেশার পরের আমি সেম না। আমার চয়েস চেঞ্জ হয়েছে, আমার টেস্ট চেঞ্জ হয়েছে, আমার ভাবনা চেঞ্জ হয়েছে। এই ইনস্টিটিউশনাল যে লার্নিংগুলা, এটা আসলে পাস হয়েছে, এবং আমি মনে করি যাদের কাছে যারা ধারণ করতে পারছে তারাই আজকে এখানে উপস্থিত হয়েছে। এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে হাবিবের সাথে আমাদের যে পরিচয়, সেটা ওই দিকে কত বছর হবে, 50, যদি 65, 64, হ্যাঁ, এই দীর্ঘ সময়ে তো আমাদের জীবনে অনেক বন্ধু এসেছে, অনেক পরিচিত মানুষ এসেছে, অনেক ব্যক্তিত্ব এসেছে, অনেক ইমপ্রেশন, অনেক ইমেজ, সোসাইটির চেঞ্জিং ইমেজ, এগুলো আমার কাছে এসেছে। কিন্তু আমরা কিছু কিছু মানুষকে কেন ভুলতে পারি না? তারা যদি বেঁচেও না থাকে তবুও ভুলতে পারি না। যেমন আমার টাঙ্গাইলের রক্কু, আমার বন্ধু, তাকে এখনো ভুলতে পারি না। তো এরকম জীবিত মানুষ যারা, এবং কোথায় যেন সেই দিনের স্পর্শটা এখনো লেগে আছে, এটা কিন্তু খুব কঠিন কাজ। ওর মধ্যে যদি দেখতাম যে ওর মধ্যেও একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে, সেই স্পর্শটা খুঁজে পাচ্ছি না, তাহলে অনেক হারিয়ে যাওয়া বন্ধুর মতো সেও হারিয়ে যেত। সেটা ঘটে নাই, সেটাই হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ। আমাদের মাঝে আরো একজন বন্ধু আছে, হাবিবুর রহমান খান, তার কথা আমরা শুনতে পারিনি, আপনি বসে বলুন। আমার নাম মোখলেসুর রহমান তালুকদার, লেনিন। আমার সাথে হাবিব ভাইয়ের পরিচয় মূলত চলচ্চিত্রে আমার অন্বেষণ, এবং আমি ফিল্ম সোসাইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি,
অনেক বছর ব্যবসা করি। তো একসময় চলচ্চিত্র প্রযোজনাতে ঢুকেছি এই 5-6 বছর আগে। তো সেখান থেকেই ওই জায়গা থেকেই ওনার সাথে পরিচিত হয়ে ওনার কাছ থেকে কিছু দর্শন নেওয়া বা এই দিক নির্দেশনা নেওয়ার থেকে শুরু। তারপরে আমি সবচেয়ে নবীনতম সদস্য হিসেবেই ফারুক ভাইয়ের পরে দরবারে হাবিবে রেগুলার হয়ে যাই। এবং আমার কাছে যেটা মনে হয় শুধু চলচ্চিত্রের যে ইন্টারেস্টের জায়গা থেকে যে ওনার সাথে পরিচয় হলো, কিন্তু আমি এখানে দরবারে হাবিবে এসে ওনাকে সহ কয়েকজন খুবই লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার মানে পেয়েছি। আমার যে বিভিন্ন রকম ইন্টারেস্ট, দর্শন, ইতিহাস, এই বই পড়া এবং এই কৌতুক, একজন আরেকজনকে আমরা এই যে আড্ডাতে শুধু নাস্তা খাওয়া হয় না, কিন্তু এখানে রাজা উজির মারা হয় এবং ডেইলি, এবং এই যে ট্রাভেল করার ব্যাপারটা, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে হাবিব ভাই এবং অন্যরাও এখন ওই যে আমি একদিন না গেলে বা দুদিন না গেলে এই তুমি কোথায়, তোমার দেখতে ইচ্ছে করছে, হ্যাঁ তুমি চলে আসো। এই ফিলিংটা মানে আমি এই 56 বছর বয়সে এসে এটা আমার ওই পরিবারের 2-1 ছাড়া আমি আর কাউকে দেখি না যে উনি এটা খেয়াল করছেন এবং মনে করছেন এবং এই যে আমাকে ডাকছেন। তো এইটা আমার জন্য একটা খুবই বড় অর্জন এবং আমি এখনো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এনজয় করে যাচ্ছি ওনাদের সাহচর্য, সবার সাহচর্য। এবং একজন ফিল্ম প্রডিউসার হিসেবে, অগ্রজ হিসেবে উনি আমাকে যেই কতগুলো দর্শন, কিছু দৃষ্টিভঙ্গি দিয়েছেন, ওনার সাথে মাঝে মাঝে এটা নিয়ে কথাবার্তা হয় এবং আমার অনেকগুলো জায়গায় মিল আসে। আমি দিক নির্দেশনা চাই যে আমি এই কাজটা করছি, এটা কিভাবে আমি, এটা কি ঠিক হচ্ছে, আমার সাথে অনেকটা মিলে যায়। কারণ আমি সবসময় চিন্তা করি এটা একমাত্র উনি আমাকে বলছেন যে এটা ছবি বানালে হবে না, আর্টিস্টিক, এটা বাজার, এটা তো একটা ব্যবসা, এটা টাকা পয়সা লগ্নিটাও ফিরে আসবে। এটা আমার একটা চিন্তা। আপনাদের সকলকে আসলে প্রভাবিত করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে আরো একজন বন্ধু আছেন যিনি কথা বলেন, তার কাছ থেকে আমরা জন্মদিনের শুভেচ্ছা এবং তাকে নিয়ে এখানে খুব বেশি দিন ধরে যাই না, কম সময়ের ধরে যাচ্ছি। তো আমার কাছে হাবিব ভাই অত্যন্ত প্রিয় একটা ব্যক্তিত্ব মনে হয় এবং আর বাকি যারা সবাই আছে সবাই আমার বন্ধু, আগের পুরো পরিচিত। তো হাবিব ভাইকে শুভ জন্মদিন এবং ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কেক কাটবো। কেক কেটে আজকে জন্মদিনের এই উৎসব এবং আয়োজনটাকে আমরা সেলিব্রেট করতে চাই। সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের সাথে একটি কেক আছে, আমরা সকলে গিয়ে একসাথে মিলে জন্মদিনের এই কেকটি কাটবো। শুভ জন্মদিন, শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্ম বন্ধু তোমার, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধেয় হাবিবুর রহমান খান স্যার। আলো ঝর্ণা ধারা যেন পাগল পাড়া উঠেছে প্রাণে সূর্য তোমার। স্যারকে আমরা কেকটি খাইয়ে দিই, তার পুত্র আছে, তার কন্যারা আছে। আজকে বিশেষ দিনের বিশেষ আয়োজন, কেকটি কেটে আমরা এর মধ্যে শেষ হলো আমাদের আজকের আয়োজন, তারকাকথনের বিশেষ আয়োজন। আমাদের চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান স্যারের ৮০তম জন্মদিনের এই বিশেষ ক্ষণ, এই মহেন্দ্রক্ষণে আমাদের সাথে পর্দার ওপারে যুক্ত হওয়ার জন্য দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকম আনন্দে ভরে থাকুক আমাদের চলচ্চিত্র, আমাদের জীবন।